শুভ সন্ধ্যা সাতার ভাই, আপনি শুরু করতে পারেন। শুভ সন্ধ্যা। কাছের ও দূরের আমাদের আমরাই বাংলাদেশের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের নিয়মিত আলোচনা আমরা আজকে শুরু করতে যাচ্ছি। আলোচনায় আজকে আমার সাথে আছেন জনাব শ্রদ্ধেয় সাইফুল আমিন ভাই এবং শ্রদ্ধেয় অমিত উকিল, এবং আমি শহীদুল আলম খান সেতার। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু থাকবে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটা ক্ষেত্রে নির্বাচনটাই সবচেয়ে বেশি একটা জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সবাই এটা নিয়ে আলোচনা করতেছেন, এবং এটাকে ঘিরেই আজকের বাংলাদেশ চলছে সমস্ত আলোচনা এবং কর্মযজ্ঞ। এখন ইলেকশনের তো আমরা জানি মাত্র 15 দিন বাকি আছে। এখন কিন্তু এরপরও বিভিন্ন মহল বিভিন্নভাবে বিভিন্ন রকমের সংশয় প্রকাশ করছে যে ইলেকশন আদৌ হবে কিনা, কতটা শান্তিপূর্ণ হবে, কে কারা হলে কারা জিতবে, কারা হারবে, কে কতটা পাবে, এটা নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছে, এবং আমরা ওই আলোচনার বাইরে না। আমরাও আমাদের চিন্তা ভাবনা আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই। তো কাজেই আমার এখন এই মুহূর্তের যে অবস্থা, বাংলাদেশের নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন যে দলগুলো, তারা তো প্রচন্ড ভাবে মাঠে নেমে গেছেন, এবং বিভিন্ন জায়গায় মিটিং এবং বিভিন্ন শান্তিপূর্ণ অশান্তিপূর্ণ সমাবেশ চলছে। কিন্তু তারপরে ওই যে সংশয়, আমিন ভাই, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার অভিজ্ঞতার আলোকে আপনার কি মনে হয় যে একদল বলছে নির্বাচন হবে না, আরেকদল বলছে হবে, এবং এই রকম উত্তপ্ত পরিস্থিতি, আমি আপনার চিন্তাটা একটু জানতে চাই, আমাদের দর্শকদেরকে একটু বলে। অনেক ধন্যবাদ সুন্দর ভাই। প্রথমত হইল যে আপনি যে নির্বাচনের পরিস্থিতিটা কি, এই মুহূর্তে নির্বাচন কত দূর, কোন জায়গায় কি অবস্থা আছে, এটা হচ্ছে আপনি হয়তো সেটা হলো নির্বাচন প্রচার অভিযান চলতেছে, কিন্তু জনমনে কিন্তু এই সংখ্যাটা আছে যে নির্বাচন আদৌ হবে কি হবে না, এই সংখ্যা কিন্তু কমছে না। তো জনগণের এই সংখ্যাটার কারণটা হলো অনেক, সেটা হলো যে আসলেই যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের আচার আচরণ, তাদের কথাবার্তার মধ্যে আপনি ক্লিয়ার না যে আসলে নির্বাচনটা হবে কি হবে না, এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারেনি। এখন পর্যন্ত জামাত, এনসিপি বলে বেড়াচ্ছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নাই। জামাত অভিযোগ করে আসতেছে সরকার বিএনপি কে অতিরিক্ত প্রাধান্য দিয়ে আসতেছে, আবার এনসিপি বলতেছে সরকার এত বেশি বিএনপি কে প্রাধান্য দিচ্ছে যে তাদের জন্য তারা ঠিক মতো হবে। এনসিপির নেতাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার কারণে, যেমন টিম থেরাপি হয়েছে নাসিরের উপরে কয়েক দফা, এবং নাসিরকে বিভিন্ন জায়গায় হয়রানিও করা হয়েছে। আমি একটা ঢাকা ইউনিভার্সিটির একটা এরিয়াতে, যেখানে একটা দোকানদারদের সাথে নাসিরকে ডাকবিতণ্ডা জড়িত হইতে দেখছি। সো এগুলো করতে চলতেছে। এট দ্য সেম টাইম আজকেও একটা ঘটনা আছে, যে এটা হলো ঝিনাইগাতিতে, শেরপুরের ঝিনাইগাতিতে একটা বিএনপির বা জামাতের কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সেখানে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি নিহত হয়েছে, কিল হয়েছে। বলা হচ্ছে যে বিএনপি দাবি করছে তাদের 30 জন আহত হয়েছে, জামাত দাবি করছে তাদের 50 জন। এই পরিস্থিতিগুলো কিন্তু আসলে সুখকর হচ্ছে না। আর এনসিপি আরেকটা জিনিস হলো, গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে। যেমন ধরেন কথায় কথায় মির্জা আব্বাসকে অ্যাটাক করতেছে, কথায় কথায় ইশাককে অ্যাটাক করতেছে, বিভিন্ন জায়গাতে তারা কিন্তু গায়ে পড়ে ঝগড়া লাগানো। এখন এই পরিস্থিতিগুলো কিন্তু একসময় মানুষের মনে সন্দেহ জাগে যে নির্বাচন কি আসলে হবে।
এই সন্দেহতা থেকে আমরা মুক্তি হইতে পারতেছি না। এটা হলো এখনকার সিচুয়েশন। আমাদের আগের নির্বাচনগুলোতেও তো এরকম ঘটনা ঘটতো, কিন্তু এখানে আগের নির্বাচনগুলোর সাথে এই পরিস্থিতির পার্থক্য কি? কিন্তু আগের নির্বাচনগুলোতেও কিন্তু সংঘর্ষ হতো, বিএনপি জামাত বা আওয়ামী লীগ বিএনপি এই তাদের ওই কি প্রচার কার্যালয় ভেঙে ফেলা, এই ঘটনাগুলো কিন্তু আগেও ঘটছে, কিন্তু এবারের দৃশ্যটা মনে হয় একটু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না আপনার কাছে? অমিত, আপনার কি মনে হয়? ধন্যবাদ সেতার ভাই। আমরা বাংলাদেশের সকল দর্শকদের শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আগের নির্বাচনগুলোর থেকে এবারের নির্বাচনটা একটু ভিন্নতমই মনে হচ্ছে, কারণ একই সাথে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন দুটি একই দিনে হতে যাচ্ছে। এই ধরনের এর আগে কখনো ঘটে নাই। এই সরকার আমরা তো অনেক কিছুই গিনিস রেকর্ড বুকে ওঠার মতো জায়গা দাঁড়াচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে তো অবশ্যই অন্যরকম। তো আসলে কি নির্বাচন হচ্ছে? প্রশ্নটা তো যেখানেই কথা বলা যায়, যেখানেই মানে মূল কথা তো দাঁড়াচ্ছে নির্বাচন কি হচ্ছে কিনা, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে কিনা। সবাই প্রচারণা নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা জাস্ট কয়েকজনের নামই শুনতে পাচ্ছি। যেমন ওই ঢাকা 8-এর নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাস, অথবা ব্রাহ্মণবাড়িয়ার রুমিন ফারহানা, এই কয়েকজন ছাড়া সারা দেশের নির্বাচন পরিস্থিতি কিন্তু ওইভাবে উঠে আসছে না, অথবা আমাদের কানেও আসছে না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আসলে নির্বাচনটা হওয়ার দিকে যাচ্ছে কিনা? তো সব মিলিয়ে নির্বাচন হওয়ার দিকে যাচ্ছে বলে তো মনে হচ্ছে না। ট্রেন চলছে, কিন্তু ধীর গতিতে, কখনো দ্রুত গতিতে, কিন্তু ট্রেনের গন্তব্য কোথায় সেটা আসলে মানে আমার কাছে ক্লিয়ার না। সাইফুল আমিন ভাই, আপনার কাছে কি আসলে ক্লিয়ার যে 12 তারিখের দিকে নির্বাচনটা হচ্ছে? আমার কাছে এটা ক্লিয়ার না মানে কি, আমার কাছে মানুষ যে প্রশ্নগুলি করে ক্লিয়ার না। এখানে আপনি যেটা বলছেন যে রুমিন ফারহানাকে দেখছেন, অন্য ওকে দেখছেন, আর অন্য কাউকে দেখতে পাচ্ছেন, এটা কারণ কিন্তু ডিফারেন্ট। এটা কারণটা ডিফারেন্ট। সেটা হলো এবারের নির্বাচনটা এমন একটা নির্বাচন হচ্ছে যেখানে কোনো হেভিওয়েট ক্যান্ডিডেট নাই। হেভিওয়েট ক্যান্ডিডেট বলতে আমি বলছি, দেখেন 14 দলের যারা মুক্তিযুদ্ধের পক্ষের, যাদের নাম উচ্চারণ, যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, মুক্তিযুদ্ধের প্রজন্মকে লিড করেন, যারা কত নেতাবাদ। এখন আওয়ামী লীগ অ্যাজ এ হোল পার্টি, এটা পুরো পার্টি নাই। সো পার্টি না থাকাতে এখানে প্রথমত হেভিওয়েট নাই, পুরো আওয়ামী লীগ নাই, 14 দল নাই। সো যারা নির্বাচন করতেছে এটা হলো 5ই আগস্টের পরে ভুইফোড় কিছু নেতা। 5ই আগস্টের পরে নেতা হয়েছে, ধরেন সংস্কার কমিশনের 50টা দল গেছে। আপনি 50টা দলের যারা গেছে সংস্কার কমিশনের ভোটে, আপনি কি মনে করেন যে 50টা যারা গেছে তার 3টা দল ছাড়া আর কোনো নেতাকে আপনি চেনেন? নো ওয়ান। তারা তাদের গলিতেও ভোট পাবে কিনা সন্দেহ। তো তারা গেছে সংস্কার, মানে এরাই এখন নির্বাচন আছে। আপনি আসলে কিভাবে বুঝতে পারবেন যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে? কারণ পত্রিকাগুলো কাকে হাইলাইট করবে, কাকে কথা বলবে, কাকে প্রচার করবে, কারটা গুরুত্বপূর্ণ, এটা তো বুঝে উঠতে পারছে না। শেষ পর্যন্ত ঘুরে ফিরে তারা কি করতেছে, মাওলানা শফিক, তারপরে হলো ওই যে নাহিদ ইসলাম পাটোয়ারি, তারপরে তারেক রহমান, মির্জা ফখরুল, ফরজোর মির্জা আব্বাস পর্যন্ত। ইভেন আপনি দেখেন ইশরাককে পর্যন্ত খবর নেই, কারণ ইশরাক হেভিওয়েট ক্যান্ডিডেট না। ইশরাকেরও কোনো খবর নেই। আপনি আসলে কোন দলের মধ্যে, বিএনপিরও বেশিরভাগ পুরনো নেতা এবং বয়োজ্যেষ্ঠ নেতা সবাই কিন্তু বেশিরভাগই ইলেকশন করছে। এই কারণেও কিন্তু একটা পার্টি টোটালি ক্ষমতা নাই এবং একটা জোট টোটালি ক্ষমতায় নাই। সেখানে আপনার যারা ধরেন এক সময় হেভিওয়েট নেতা ছিল তারা তো ওইসব দলেরই বেশিরভাগ। আর হলো বিএনপির অনেক নেতা মানে অসুস্থতার কারণে নির্বাচন করতেছে না। অনেক নেতা আবার কি করছেন, যেহেতু এই বাংলাদেশের নির্বাচনটা একটা ব্যবসা, রাজনৈতিক ব্যবসা, পারিবারিক ব্যবসা। তো যেসব দেখবেন যে অনেক হেভিওয়েট নেতা আছেন কিন্তু তার ছেলে মেয়ে ইলেকশন করতেছে। সো সাংবাদিকরা তো এসব কাউকে চেনে না, সো কারোটাই প্রচারে আসতেছে না। এটাই হলো অন্যতম কারণ। কিন্তু প্রচার কিন্তু কিছু না কিছু হলেও হচ্ছে। নির্বাচনটা এজ এ হোল সামনে আসতেছে না, কোনো নেতা নাই। আপনি দেখেন তো, আপনি পুরো খোঁজ নিয়ে দেখেন, আপনি জামাতের অলমোস্ট কি বলে, জামাতের
নায়েবে আমির, 8জন নায়েবে আমির নামে একজন নায়েবে আমিরও কিন্তু ইলেকশনে নাই। তারপর তাদের বেশ কয়েকজন অসুস্থ, বিএনপির বহু নেতা যে অসুস্থ, বহু নেতা কি করছে, তার ছেলেকে নমিনেট করে দিছে, ভাই নিয়ে, এটা পারিবারিক, তো এটা ব্যবসা, তো অন্য কেউ নিয়ে যাবে, সো বেঁচে থাকা অবস্থায় ছেলের কাছে দিয়ে দিছে, বেঁচে থাকা অবস্থায় মেয়ের কাছে দিয়ে দিছে, এরকম করছে। এই জন্য এই নির্বাচনটা এই হযবরল প্রচার আর কি, এটা আমি বলতে পারি। আমার কাছে আরেকটা আমিন ভাই, আমার একটা বিষয় একটু, আমরা যদি একটু অন্য অ্যাঙ্গেলে দেখি বিষয়টা, কারণ দেখেন নির্বাচন নিয়ে একমাত্র আমাদের যে প্রধান, যে যিনি কি বলে ওটাকে, উপদেষ্টা, উনি দু একটা মন্তব্য করতেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে সেইভাবে নির্বাচনের জন্য যে প্রস্তুতি আপডেট, সেগুলো কিন্তু আসতেছে না ওইভাবে। সেই সাথে আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, দেখেন এই সরকার তো অস্থায়ী, আর 15 দিন পরে ইলেকশন ধরেন, তারপরে তো তারা হাত গুটে তাদের হাতে ক্ষমতা দিয়ে, যারা ক্ষমতায় আসবেন তাদের হাতে তারা চলে যাবেন, এটা তারা জানেন। তারপরেও দেখেন এইটা, যেমন ধরেন যে এটা সম্ভবত গতকালকেরই ঘটনা, যে চট্টগ্রামের যে মিরসরের যে 150 একর যেটা ভারতীয় অর্থনৈতিক জোন হওয়ার কথা ছিল, ওটা হঠাৎ করে বাতিল করে দিয়ে ওইখানে বিটার চেয়ারপারসন যিনি আছেন, ওই যে আশিক চৌধুরী, উনি বলছেন যে ওইখানে প্রতিরক্ষা শিল্পাঞ্চল করবেন, অর্থাৎ ওইখানে এই মানে যুদ্ধের সরঞ্জাম, ড্রোন বা ট্যাঙ্কের গোলা এবং বিভিন্ন সামরিক হাব হবে ওইটা। এবং কারণ দেখেন 2 দিন পরে চলে যাচ্ছে, এখনো কিন্তু তারা কন্টিনিউয়াস ওই আগের সরকারের যেগুলো করেছে সেগুলো চেঞ্জ করতেছেন, এবং যেমন একটা শিল্পাঞ্চল গঠন করে, এটা একটা অনেক বড় ব্যাপার। এখানে আর্মি, যেহেতু আর্মসের ব্যাপার আছে, এখানে আর্মির সাথে তাদের কথাবার্তা কি হয়েছে কিনা, অন্য হঠাৎ করে ঘোষণা দিয়ে দিল যে এটার প্রতিরক্ষা শিল্পাঞ্চল গঠন করবেন। অথবা দেখেন এই যে আমেরিকার থেকে যে বড় গ্রুপটা আসার কথা ছিল, যে পরিদর্শক হিসেবে আসবেন না, ওটা ওনারা আসবেন না। দেখেন ইন্ডিয়ান হাই কমিশনের থেকে সমস্ত কূটনীতিকগুলি চলে গেল এখান থেকে। এইগুলো কি দেখে কি আপনি, আমার কাছে কেউ বলে এগুলো একটা অশনি সংকেত, যে আসলে নির্বাচনের আগে সবাই মনে করতেছে প্রচন্ড একটা সন্ত্রাস বা যেতে একটা ঘটনা ঘটবে, যে কারণে সবাই ডিফেন্সিভ সিচুয়েশনে চলে যাচ্ছে, আর সরকার নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তারা তাদের লক্ষ্য, এই কারণে এই ডামাডোলের মধ্যেও তারা এইরকম এত বড় একটা সিদ্ধান্ত কাউকে না জানে হঠাৎ ঘোষণা করে দিতে। তো আপনার কাছে এই জন্যই কি মনে হয় যে মানুষ আরো বেশি শঙ্কিত আমাদের হওয়া উচিত, নির্বাচন হবে কিনা বা সরকারের সদিচ্ছা আছে কিনা? আমি যেভাবে দেখি সেটা হলো যে, আপনি যে বললেন যে সরকার বিভিন্ন এমন সিদ্ধান্ত নিচ্ছে যেটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত হচ্ছে, রাজনৈতিক একটা সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো নিচ্ছে। তারপরে ভারতীয় কূটনীতিকদের সন্তানরা বা পরিবার চলে গেছে, এই পরিস্থিতিতে দেখে আমার কাছে সত্যি এটা মনে হয় যে মানুষের মতো মানুষ যেমন সন্দেহ করতেছে এই ঘটনাগুলো কেন ঘটতেছে, কারণ আমারও কিন্তু একই রকম মনে হয় যে এই ঘটনাগুলো না ঘটলে হতো না। এটা কি কোনো নির্বাচন না হওয়ার দিকে লিড করতেছে? আপনি বলেছেন যে 15 দিন পরে তারা চলে যাবে, যাওয়ার জন্য কিন্তু এই জায়গাতেই কিন্তু মানে সন্দেহটা, কারণ তাদের এইসব কর্মকাণ্ড মনে বলে না যে তারা চলে যেতে চায়। কারণ আপনি ধরেন এই যে ভারতীয় শিল্পাঞ্চল বাতিল কর, প্লাস এটা ভারতকে এটা আমাদের সেনাবাহিনী জানেই না, তারা একটা অর্থনৈতিক অঞ্চলে, ওখানে তারা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন করবে। সেনাবাহিনী যদি কোনো প্রকল্প করে, সে দুনিয়ার যে কোনো জায়গাতে সবচেয়ে নিরাপদ স্থানে করবে, যেখানে কেউ মনিটর করতে পারবে না, যেখানে কেউ জানবে না, এরকম জায়গাতে তারা করবে। এখন ভারতীয় শিল্পাঞ্চলের পুরোটাই কিন্তু ভারতের মনিটর, ভারতের এই পুরা জিনিসটা স্টাডি করা আছে। ভারতের একটা জায়গা, ভারতের টোটাল নখদর পরে, সেরকম একটা নখদর পরে যাকে আমরা শত্রু মনে করতেছি, শত্রুর নখদর মনে একটা এলাকার মধ্যে মিলিটারি সরঞ্জামের উৎপাদনের কেন্দ্র করবে, এটা করা সম্ভব? এটা কোনো যুক্তিতে টেকে না। তো আপনার, আমার কাছে যেটা মনে হয় যে এই সরকার আসলে নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন না হওয়ার চেষ্টা করতেছে। তারা চেষ্টা করছে কোনো না কোনো ভাবে ভারতকে
প্রভোগ করে বা যারা আগের সরকার ছিল তাদেরকে প্রভোগ করে যেন নির্বাচন না হয় এমন কিছু করার জন্য। যেমন ধরেন আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন কি যে যদি নির্বাচনে সহিংসতা হয় তাহলে দায়ী হবে কারা? তো ওনার দালা উত্তর যে যেহেতু ওনার বক্তব্য যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে না বা করতে পারছে না, তো যদি কোনো সহিংসতা হয় তারাই দায়ী হবে। তোমার এটা কি দাঁড়াবে? মানে আপনার বাড়িতে আপনার ছেলেকে আপনি আপনার ডাইনিং টেবিলে খাইতে নিষেধ করলেন, কারণ কি? ছেলে বেয়াদবি করছে, তো আপনি নিষেধ করে দিচ্ছেন, আপনার পরিবারের প্রধান আপনি নিষেধ করে দিচ্ছেন, ছেলে আসবে না। এখন ধরেন ছেলেটা তো নাই, এখন এই ডাইনিং টেবিলে আপনার মেয়ে মারামারি করলো, তা আপনার ছেলের জন্য দায়ী হবে? তখন কি আপনি বলবেন না আমার ছেলে এই জন্য দায়ী, কারণ সে নাই, তাকে আপনি বের করে দিচ্ছেন এবং আপনি তাকে এখানে যোগ দিয়ে দেন, আপনার মেয়ে করছেন, আপনি বলবেন না না আমার ছেলের বুদ্ধি অনুযায়ী, পরবর্তীতে বলেন আমার ছেলের বুদ্ধি দিয়ে আমার মেয়ে এই কামটা করছে। মানে এটা কত খোড়া যুক্তি না? আপনি পরিবারে কি এইভাবে চিন্তা করবেন? অথচ এই লোকটা একটা রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সে এই ধরনের মন্তব্য করে যে একটা দল নির্বাচনে নাই অথবা তাদের নির্বাচনে অংশ করতে দেওয়া হচ্ছে না, সুতরাং যদি সহিংসতা হয় তারা দায়ী হবে। তার মানে তারা কি সহিংসতা প্রত্যাশা করতেছে এবং আওয়ামী লীগকে দায়ী করবে এবং সেটা করে তারা নির্বাচন পিছায় দেবে? সন্দেহ অনেক দিক করতে পারেন স্যার ভাই। না দেখেন, আরেকটু বিষয় দেখেন, যে ভোট যেভাবে হচ্ছে, যে প্রক্রিয়া, হ্যাঁ না ভোট, এখন আওয়ামী লীগ জিতলো, হ্যাঁ বিএনপি জিতে গেল ধরেন, কারণ বিভিন্ন মানে অনেক সংশয় আছে এখানে। যেমন আমেরিকার বিভিন্ন যারা নাকি পরিসংখ্যান করেন, একাধিক যারা বলতেছে যে বিএনপি 180টা ভোটে পেতে পারে এবং সিটও পেতে পারে, অথচ আমেরিকা ওনারা চাচ্ছেন জামাত আসুক, কিন্তু প্রচার কার্য চালাচ্ছে বিএনপির পক্ষে। তার মানে কেউ কেউ মনে করছেন এটা আসলে বিএনপি কে তারা মানে প্রস্তুতি নিতে না করতেছেন, তোমরা তো জিতবাই, কিন্তু এটার পেছনের ঘটনাটা ওনারা যথেষ্ট মানে যখন আমেরিকায় বলবো যে বিএনপি জিতবে, জামাত জিতবে না, তো জামাতকে সমর্থন করতেছে, তার মানে উই আর ওয়েটিং ফর এ মিরাকল। একটা কথা, যদি বিএনপি জিতে যায় হ্যাঁ ভোটে মানে সিট পেয়ে যায় বেশি, আর জামাত জিতে নাতে, তাহলে ঘটনা কি হবে? সহিংসতা তো মানে সহিংসতার তৈরি হওয়ার সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রাখছে, জটিলতার। আমার কাছে অনেক, আপনি কিভাবে দেখেন এটা, যে হ্যাঁ না ভোট নিয়েই তো একটা জটিলতা আছে? আপনি আমার সাথে ভালো ব্যাখ্যা করতে পারবেন বিষয়টা। ভাই, সরকার এক ধরনের প্লে করতেছে আমার ধারণা, এবং সরকার এককভাবে চায় না। আমার একটা ধারণা কেন চায় না আমি ব্যাখ্যা দিতে পারবো। যে সরকার চায় না যে নির্বাচনটা হোক বা নির্বাচনে কেউ যাক, তারা ক্ষমতা কন্টিনিউ করতে চায়। এখন দেখেন ক্ষমতা কন্টিনিউ করতে চায় ওরা, তারা একটা হলো মারামারি ছাড়া তো তাদের আর কোনো পথ নাই এখন নির্বাচন পণ্ড করা, আরেকটা হলো দৈব দুর্বিপাক, যে গডস্যান্ডের কোনো ঘটনা যদি ঘটে, যেমন ধরেন গডস্যান্ডের ঘটনা ঘটলো, যে আমি সন্দেহ করার চেষ্টা, যেভাবে ধরেন মির্জা আব্বাস এবং ইশরাকের ওখানে গেঞ্জাম হয়েছে, তো কোনো না কোনো ভাবে একটা গেঞ্জাম পাকালে এমন একটা গেঞ্জাম পাকালো যে গেঞ্জাম পরে একটা মানে কি বলে প্রচন্ড বিক্ষোভ শুরু হলো। সেই বিক্ষোভে তারা যমুনায় চলে গেল, সেই বিক্ষোভে তারা বঙ্গভবনে চলে গেল, গিয়ে তারা এমন একটা পরিস্থিতি করলো, সরকার বাধ্য হলো যে নির্বাচন পণ্ড হয়ে গেছে বলে ক্ষমতা কন্টিনিউ করা। মানে বিভিন্ন ধরনের চক্রান্ত কিন্তু আছে। এই চক্রান্তগুলোর মধ্যে সরকার একভাবে জড়িত, সরকারের উপদেষ্টা মন্ডলী একভাবে জড়িত, সরকারের যে বিশেষ সহকারী কতগুলি আছে আলী রিয়াজ সহ তারা একভাবে জড়িত। কেউ ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এখন এখানে একমাত্র ক্ষমতা চাচ্ছে কি? বিএনপি। আর বাকি জামাত চাচ্ছে হলো তারা ক্ষমতায় যেতে হবে, তারা যদি নিশ্চিত হয় তারা ক্ষমতায় যেতে পারবে না, তাহলে তারা গ্যাঞ্জাম করবে। আপনি তারপরে আপনার দেখেন তাদের আরেকটা প্ল্যান কি? তারা একটা প্ল্যান হলো গণভোটের রেজাল্ট আগে দেওয়া। আপনি গণভোটের রেজাল্ট যদি আগে দিতে হয় তাহলে প্রত্যেকটা আসনে নির্বাচনের ফলাফল দেরিতে দিতে হবে। তো দেরিতে দিলে ওখানে জনগণ কি মানবে? যেখানে তারেক রহমান খুব মানে মানুষকে আহ্বান জানিয়ে রাখছেন তাহাজ্জুদের নামাজ পড়ে এসে হাজির হলো, যেখানে জানিয়ে রাখছেন যে ভোট কেন্দ্রে এসে নামাজ পড়ে এবং ভোট কেন্দ্র পাহারা দেবেন, ভোটের রেজাল্ট না নিয়ে যাবেন না। সেখানে মানুষ কি অপেক্ষা করবে গণভোটের রেজাল্টের জন্য? মানুষ কি গণভোটে ভোট দিতে যাচ্ছে? মানুষ ভোট দিতে যাচ্ছে তার এলাকার তার পছন্দের প্রার্থীকে। সে যখন দেখবে তার পছন্দের প্রার্থীর ইলেকশন বাদ দিয়া
ওই গণভোটের রেজাল্ট, তখন তো তারা মারামারি করবে, গেঞ্জাম হবে। সব গেঞ্জাম একটা সামনে লক্ষ্য করা যাচ্ছে। সব বহু ধরনের চক্রান্ত চলতেছে পণ্ড করার জন্য। আর আপনি আরেকটা জিনিস ধরেন, যে জামাতের কথা আপনি বললেন যে আমেরিকা চাচ্ছে, আমেরিকা তাদেরকে লাইসেন্স দিয়ে ফেলছে বা সবুজ সংকেত দিয়ে ফেলছে, তারা আসলে তাদের কোনো সমস্যা নেই। সে ধরেন জামাত 151 সিট পায়া ক্ষমতায় গেল, বিএনপি মানবে? বিএনপি সারা বাংলাদেশ তামা তামা করে ফেলবে। সব দিক থেকে এই সংঘর্ষ অনিবার্য। আমার কারণে আমার এই জন্য মনে হয় যে শেখ হাসিনা এবং তারা আওয়ামী লীগ এই জন্য চুপ মেরে আছে, এদের খেলাগুলি দেখতে যাচ্ছে, এরা কোন দিকে খেলে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। মানে আমিও এই বিষয়ে আপনার সাথে একমত, যে বিষয়টা হলো যে যেভাবেই হোক না কেন, আমরা যাই দেখি না কেন, আমরা আমাদের চোখের সামনে একটা ভয়ানক সন্ত্রাস দেখতেছি, যে একটা ভয়ানক গৃহযুদ্ধের দিকে এই ইউনুস গং এরা আমাদের দেশটাকে ঠেলে দিচ্ছে। তাই যদি তাই হয়, তাহলে পরে আমরা এত শঙ্কিত কেন, মানে আমাদের এত সংশয় কেন যে ইলেকশন হবে? মানুষ সব মানুষই জানে, যার সাথে কথা বলে তারাই বলে, এবং বড় বড় বিজ্ঞ লোক যারা বলতেছেন যদি নাকি বিএনপি জিতে এবং যদি নাকি হ্যাঁ ভোট জিতে, তাহলে পরে তো সংবিধানই চেঞ্জ হয়ে যাবে, তখন বিএনপি এমনিতেই থাকবে না। এই জটিল সমস্ত ক্যালকুলেশন গুলো ওনারা দিচ্ছেন। এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস সেও জানে। তার মানে হচ্ছিল যে এটা ইচ্ছে করে তারা এইরকম সিচুয়েশন তৈরি করে আমাদেরকে একটা যুগে ঠেলে দিয়ে তাদের দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখার একটা তাদের কি প্ল্যান, সেই জটিল প্ল্যান। সো মানে বিষয়টা আমার কাছে ওইরকমই লাগতেছে। আমার কাছেও বিষয়টা মানে ইলেকশনের প্রতি সবার সহানুভূতি, সদিচ্ছা এবং সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র আবার প্রতিষ্ঠিত হোক, এই লক্ষ্য ওই জামাতেরও নাই, এই লক্ষ্য ওই ইউনিসেফ তো নাই, ওনার চাইতেছেনই না। কাজে আলটিমেটলি লোকজনদেরকে একটা প্রহসনের মধ্যে ফেলে তারা একটা জটিল সিচুয়েশন তৈরি করতেছে, করে তারা যারা তাদের যে আরো অভিসন্ধি গুলো, যে লক্ষ্যগুলি এখনো পূরণ হয়নি, আমরা জানি না আর কত দূর পর্যন্ত যাবে, সবই তো দিয়ে দিচ্ছে। বাংলাদেশের অর্থনীতির অবস্থা তো এখন আপনারা জানেনই, যে মানে এখন আমাদের 2% নেমে আসছে জিডিপি হার। তারপরে ঋণের পরিমাণ কত বেড়ে গেছে, আমরা সবসময় দেখেছি চ্যানেলে 2 লক্ষ কি বলে ওটাকে, যে 2 লক্ষ কোটি টাকা যে ঋণ ছিল সেটা এখন 23 লক্ষ কোটি টাকা হয়ে গেছে 1.5 বছরেই। তো দেশের অবস্থা, মুদ্রার দাম মানে 48% অবমূল্যায়ন হয়েছে আমাদের মুদ্রা। তো এক সর্বনাশ তো করেই দিয়েছেন, আর কি করবেন, আর কি করার জন্য যে ওনারা বসে আছেন সেটা দেখার জন্যই বসে আছে। ইলেকশনের জন্য মনে হয় না জনগণ মানে সচেতন লোকজন বসে আছে না। কিছু লোক আছে যারা নাকি মনে করছে ক্ষমতায় যাবো, লুটপাট করবো এবং যে কোনো মূল্যে, এটা তারা সবসময় করছে। কিন্তু আমার কাছে বিষয়টা ওই রকমই মনে হয়, যে আসলে আমরা অপেক্ষায় আছি, আর কি হারাবো আমরা, আর কত হারাবো? অমিতার কি মনে হয়? হ্যাঁ, কত হারাবো আসলে হারানোর তো কোনো শেষ নাই। আমরা হারাইতে কোন জায়গায় যাব, সেটা হচ্ছে কথাটা আর কি। তো সবই হারিয়ে ফেলছি, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হচ্ছে যে আমরা হারানোর জায়গাটায় এখনো নদীর কিনারায় আছি, এখনো নদীতে ঝাঁপায় পড়ি না, অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয় নাই। তো আমাদের যে দৃশ্যমান যেগুলা দেখতেছে, আপনি যেটা বলতেছিলেন যে আমাদের দেনা 2 লক্ষ কোটি টাকা থেকে 23 লক্ষ কোটি টাকা হয়েছে, মাত্র 3 লক্ষ কোটি টাকা বাড়ছে। 2 এর পাশে একটা 3 বসছে, 23 হয়েছে, কিন্তু ওটা তো মাত্র 2 থেকে 3 বাড়ছে, দ্যাটস ইট। যেটা যে 20 লক্ষ কোটি টাকা দেনায় পরিণত হয়েছে, এই জায়গাটা বোঝার মতো লোকজন নাই। ওরা আলী রিয়াজরা বোঝাচ্ছে যে ওই যে ওরা তো আজকে হচ্ছে গণভোটের চাচ্ছে, ওরা সব ধরনের আইন লঙ্ঘন করে, সরকারি প্রত্যেকটা উইংস ব্যবহার করে ওরা গণভোটের পক্ষে না, হ্যাঁ পক্ষে কাজ করে যাচ্ছে, যেটা আসলেই আমাদের এটা একটা কি ফৌজদারি ধারায় হয়তো প্রত্যেকেই এই মামলায় পরবর্তীতে আসামি হবে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এর পেছনে নামতেছে। সো এই যে ওরা নির্বাচনটা শুধু ওই যে জাতীয় সংসদ না, আমার মনে হচ্ছে সরকার শুধু হ্যাঁ নির্বাচনটাই চাচ্ছে, এবং হ্যাঁ যেহেতু যদি জয়যুক্ত না হয়, তারা যে কোন দিকে যাবে, কি করবে, এটাই তারা বুঝে পাচ্ছে না।
সুতরাং এটা জাতীয় সংসদ নির্বাচন না বলে হ্যাঁ নির্বাচন হচ্ছে, সেটা বলাটাই তো আমার কাছে মনে হয় ভালো বর্তমান প্রেক্ষাপটে। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে বিজ্ঞ লোকেরা যে বলতেছেন, ওনারা যে ইভেন বিএনপি যদি জিতেও তবুও সেই সরকার তারা ওই 5-6 মাসের বেশি কোনোভাবেই সংসদ চালাতে পারবে না। মানে এই 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 ধরনের কথাবার্তা আসতেছে কেন আমিন ভাই? এই কথা শুনতেছি কেন? কেন মনে হয় যে ইলেকশন হইলেও কেউ ইলেকশন টিকতে পারবে না, থাকতে পারবে ওয়েল, না? এটার কারণ হলো যে সবাই মনে করতেছে একটা আহ, হানা ভোটের যদি হাঁ ভোট হয় এবং এই সংসদ যদি 180 দিন পর্যন্ত যদি তাকে গণপরিষদের ভূমিকায় থাকতে হয়, তাহলে এই সংসদের কার্যত পলিটিক্যাল কোনো ইয়ে থাকবে না। হ্যাঁ, এবং এইখানে আপনি যদি আসলেই 180 দিন তাকে গণপরিষদের ভূমিকায় থাকতে হয়, তাহলে আপনার একটা সন্দেহ খুব সিরিয়াসলি সবার মধ্যে এখন আসছে যে সংবিধান অনুযায়ী তখন কি ইউনূস ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য? কারণ যদি এটা গণপরিষদ হয়, আর যদি গণপরিষদ না হয়, তাহলে তো সেই ইয়া থেকে প্রধানমন্ত্রী নিয়োগ হবে, মন্ত্রণালয় নিয়োগ হবে, মানে একটা ক্ষমতা হস্তান্তরের ব্যাপার থাকে। কিন্তু এটা যদি গণপরিষদের ভূমিকা পালন করে, তাহলে তো ক্ষমতা হস্তান্তর হচ্ছে না। তো এই ক্ষমতা হস্তান্তরের যে প্রবলেমটা, সেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা, এটা কিন্তু যেহেতু এরকম কোন সরকার অতীতে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট অতীতে আমাদের এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই। আমাদের তত্ত্বাবধায়কের অভিজ্ঞতা আছে, কিন্তু যেহেতু এটা নাই, সেহেতু আমরা আসলে কোনো কিছু প্রেডিক্ট করতে পারছি না যে আসলে হানা ভোটের রেজাল্টের পরে কি অবস্থা হবে। কারণ সবচেয়ে বড় ঘটনা, টার্নিং পয়েন্টটা হলো যেটা এনসিপি প্রচার করতেছে এবং সরকার প্রচার করতেছে যে আগে হানা ভোট। ইভেন নির্বাচন কমিশন প্রচার করছে যে আগে হানা ভোটের রেজাল্ট হবে। তো আগে যদি হানা ভোটের রেজাল্ট হয়, তাহলে এখানে কিন্তু একটা টেকনিক্যাল জায়গা দাঁড়াচ্ছে। এরপর হবে সংসদ। হানা ভোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে সরকারটা থাকবে, সে কিন্তু বলতে পারে যে ওকে, আমরা রিজাইন করলাম, বাট আমরা এখন আবার নতুন একটা গভর্নমেন্ট করলাম, যে গভর্নমেন্টটা সংবিধান পরিবর্তন করার জন্য দায়িত্ব নেবে, এবং পরবর্তী যে সংসদটা হবে, যে এরা নির্বাচিত হবে, তারা গণপরিষদ হবে। শেষ, এই সরকারি ক্ষমতায় থেকে গেল। তো এই ধরনের বিভিন্ন ধরনের চক্রান্ত, বুঝছেন, এইসব চক্রান্তের কোনো আগাও আপনি মানে এত কুটিল কুটিল চক্রান্ত, যেটা আপনি চিন্তাও করেন নাই কোনোদিন পলিটিক্যাল জীবনে। সেই কুটিল চিন্তা থেকে আমরা আসলে মানে কোথায় যাব, কেমনে কি হবে, আমাদের ট্রানজিশন কেমন? এখন ট্রানজিশন ইজ এন কোশ্চেন। কেউ কিন্তু ট্রানজিশন নিয়ে কথা বলে নাই এখন পর্যন্ত। ক্ষমতা হস্তান্তর নিয়ে ইউনূস কথা বলেছে? বলে নাই। বিএনপি ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলছে? বলে নাই। জামাত ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলছে? এই যে আমেরিকান দূত এত ঘোরাঘুরি করতেছে, সে ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছে একবারও? বলে না। ইউরোপিয়ান ইউনিয়ন ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলছে? বলে না। আপনি ব্রিটিশ সারাকুক, ব্রিটিশ, সেও ক্ষমতা হস্তান্তর নিয়ে, কেউ কিন্তু ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলে। সবাই কনফিউজ, কিন্তু আপনি একা না, সবাই কনফিউজ। সো উই ডোন্ট নো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, বাট লেট ইট হ্যাপেন। এটা হলো আমার শান্তিপূর্ণভাবে 12 তারিখ হয় কিনা, এটা হলো ব্যাপার। আপনি তো 12 তারিখ হওয়ার পরে আলোচনা করতেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 12 তারিখ পর্যন্ত বাংলাদেশ পৌঁছাইতে পারবে কিনা। আমি আমরা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি একদম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, কিন্তু তবে এখানে আপনাদের বা অমিত দা বা আমিন ভাই, আপনাদের কথা এবং সেই সাথে আমার যে চিন্তা বা যতটুকু ইনফরমেশন সব জায়গা থেকে পাচ্ছি, তাতে আলটিমেটলি এই জায়গাতে এসে দাঁড়াতে হচ্ছে বিষয়টা এইরকম যে যাই হোক না কেন, এই ইলেকশন হোক বা না হোক বা জামাত আসুক, আলটিমেটলি এই পুরোটা বিষয়ই ভীষণ রকমের অসাংবিধানিক, এবং পুরোটা বিষয়ই বাংলাদেশকে এই নির্বাচন খেলা, নির্বাচন বর্জনের খেলা, এই খেলাগুলি তারা খেলতেছে এবং সময় নিচ্ছে এবং জাতিকে মানে কঠিন, মানে খারাপের থেকে খারাপতর দিকে নিয়ে যাচ্ছে, এবং তারা তাদের যে লক্ষ্য নিয়ে আসছে, স্বার্থ উদ্ধার, দেশ বিক্রির বা সেই লক্ষ্যে তারা অবিচল, এবং সেই লক্ষ্যের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এইখানে এই ইলেকশন হলেও এটা একটা অর্থহীন ইলেকশন,
কাজে আমার কাছে আমি এখনো বিশ্বাস করি যে এটা সুস্থ কোনো ইলেকশন হবে না এবং ইলেকশনই হবে না। আমার মনে হয় এটা ইলেকশনই হবে না, হওয়ার কথা না। কারণ ইলেকশন হয়েই বা কি হবে? যারা ইলেকশন করছে তারাও জানে ইলেকশন হয়েই বা কি হবে। আলটিমেট তো সেই সন্ত্রাস করে সেই নির্বাচন বর্জন হবে, সেই ইউনূস নিজেই থাকবে এখানে, তার থাকার সমস্ত ক্ষেত্র নৃশংসভাবে ক্ষেত্র তৈরি করতেছে এরা। কাজে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষদের এখনো সময় আছে, সবার সচেতন হওয়া উচিত এবং এই এই ইউনূসের এই গভর্নমেন্টের বিরুদ্ধে সবার একসাথে দাঁড়ানো উচিত, সবার একযোগে না করা উচিত। এবং আমার মনে হয় যে বাঙালি এখনো সময় আছে জেগে থাকার, সময় কখনোই শেষ হয় না, কিন্তু এখনো অমিতদার মতো এখনো আমরা মানে চরম খারাপের যে চরম অবস্থা হয়তো সেটি অতিক্রম করতে পারবো যদি এখন সবাই সচেতন হয়। তো আমির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিজ্ঞ আলোচনার জন্য। আমির আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা কেউ শেষ কথা বলতে চান আপনারা বলতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার ইয়েতে আপনার যারা দেখবেন তাদের কাছে অনুরোধ যে যারা বাংলাদেশ থেকে দেখেন যদি সেটা হলো যে নিরাপদে থাকার চেষ্টা করবেন এবং পাড়া পড়োশি সবাইকে নিয়ে নিরাপদে থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সাথের ভাই, এবং আপনার দর্শকদের জন্য শুভকামনা রইল। দেখা হবে আবার আগামী অনুষ্ঠানে।